হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি নতুন গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে। রেগুলারের মতো আজকেও 50খানা কোশ্চেন থাকবে, সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস 2021-এর, যেটার এক্সাম হয়েছিল 18/7/2022-এ সেকেন্ড শিফট এবং থার্ড শিফট, দুটো শিফটের 50খানা কোশ্চেন। এটা আমাদের কিন্তু আজকে ক্লাস নম্বর 15 নম্বর ক্লাস চলছে। তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। দেখো, ভারতের নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কাকে হত্যা করা হয়েছিল? তো অনেক স্বাধীনতা সংগ্রামীকে হত্যা করা হয়েছিল। তো এখানে অপশান অনুযায়ী তাহলে এখানে হয়ে যাবে কিন্তু এই যে মহাত্মা গান্ধীকে তোমরা জানো হত্যা করা হয়েছিল। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ড্যাশ একজন সরোদ বাদক ছিলেন। ড্যাশ একজন সরোদ বাদক ছিলেন। সঠিক অ্যান্সার বুদ্ধদেব দাশগুপ্ত। বুদ্ধদেব দাশগুপ্ত যিনি একজন সরোদ বাদক ছিলেন। তারপরে নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অ্যাবায়োটিক উপাদানের উদাহরণ নয়? অ্যাবায়োটিক উপাদানের উদাহরণ নয় বলেছে, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে অবশ্যই। তো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে যে প্রাণী হচ্ছে অ্যাবায়োটিক উপাদানের উদাহরণ নয়। বাকি যেগুলো মাটি, বাতাস আর হচ্ছে বৃষ্টিপাত, এগুলো প্রত্যেকটি অ্যাবায়োটিক উপাদানের উদাহরণ। তারপরে 4 নম্বর, মনু এমন একটি সমুদ্রের সম্পর্কে লিখেছে যা এতই নোনতা যে তাতে ডুবে যাওয়া খুবই কঠিন। এটা কোন সমুদ্র বলো? কোন সমুদ্র যেটা প্রচুর পরিমাণে নোনতার কারণে এখানে কিন্তু কেউ মানুষ ডোবে না, ঠিক আছে? তো সেটা হচ্ছে এই যে মৃত সাগর। এরপরে 5 নম্বর, নিচের কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় দ্বীপ? কোনটা? ব্যারেন দ্বীপ একটি সক্রিয় আগ্নেয় দ্বীপ। নিচের কোন যৌগগুলিকে অ্যালিফ্যাটিক যৌগ বলা হয়? কোন যৌগগুলোকে বলা হয় বলো? নিচের অ্যাসাইক্লিক যৌগ যাদেরকে অ্যালিফ্যাটিক যৌগ বলা হয়। এরপরে 7 নম্বর, ভারতের সংসদ ড্যাশ কক্ষ বিভক্ত? বলো, আমাদের ভারতের সংসদ কটি কক্ষে বিভক্ত? অপশান নাম্বার 4, দুটি কক্ষে বিভক্ত। এরপরে দেখো এমআইসিআর এর অর্থ কী? এটা ব্যাংকের যে এমআইসিআর কোড থাকে না, দেখবে ব্যাংকের পাসবইতে প্রথম পেজেই এমআইসিআর কোড থাকে। তো সেই এমআইসিআর এর ফুল ফর্ম হচ্ছে, দেখে নাও এখানে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। অর্থাৎ তাহলে অপশান অনুযায়ী আমাদের এখানে সঠিক অ্যান্সার কী যাবে? রিকগনিশন। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। এরপরে 9 নম্বর, মেগাস্তেনিস একজন রাষ্ট্রদূত ছিলেন যাকে ড্যাশ শাসক কর্তৃক ড্যাশের আদালতে পাঠানো হয়েছিল? কোন শাসক কর্তৃক? মেগাস্তেনিস একজন রাষ্ট্রদূত ছিলেন যাকে চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক গ্রিকের আদালতে পাঠানো হয়েছিল। একজন ব্যক্তি যদি আদমশুমারির আগের বছর ড্যাশ মাসেরও কম সময় কাজ করে থাকেন তাহলে তাকে প্রান্তিক কর্মসংস্থান বলা হয়। বলো, একজন ব্যক্তি যদি আদমশুমারির আগের বছরে কত মাস? না হচ্ছে 6 মাসেরও যদি কম সময় কাজ করে থাকেন তাহলে তাকে প্রান্তিক কর্মসংস্থান বলা হবে। এরপরে 11 নম্বর, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা প্রদান করা হয়েছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা প্রদান করা হয়েছে, এটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 21 অর্থাৎ ধারা 21-এ বলা রয়েছে। ফিল্ড হকিতে সাইড লাইনের দৈর্ঘ্য কত হয়? 91.4 মিটার, অবশ্যই মিটার। তারপরে 13 নম্বর, নিচের কোন উপন্যাসটি E.M. ফস্টারের রচিত? E.M. ফস্টারের লেখা উপন্যাস কোনটা? না হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, যেটা হচ্ছে E.M. ফস্টারের লেখা। তোতা পাখি নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তো তোতা পাখি এটা সবাই পারবে, খুবই একটি সিম্পল কোশ্চেন, পক্ষী শ্রেণীর অন্তর্ভুক্ত। নিচের কোনটি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মুখোশধারী নৃত্য পশ্চিমবঙ্গের? অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3
গম্ভীরা। গম্ভীরা একটি মুখোশধারী নৃত্য। তারপরে দেখো লাই হারাওয়া। লাই হারাওয়া উৎসব ড্যাশ দ্বারা পালিত হয়, কাদের দ্বারা পালিত হয়? তো এটা মনে রাখবে অবশ্যই, এটা মণিপুরে হয়ে থাকে। মণিপুরে উৎসব লাই হারাওয়া, যেটা পালিত হয়ে থাকে মেইতেই দ্বারা পালিত হয়ে থাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কে 2019 সালের পদ্মশ্রী প্রাপ্ত প্রথম ট্রান্সজেন্ডার ভারতনাট্যম নৃত্যশিল্পী? এটা আমরা আগে অনেকবার কোশ্চেনটা কিন্তু পেয়েছি অলরেডি, পরবর্তী 2022-23 এক্সামেও কিন্তু এসেছিলো। এটা ট্রান্সজেন্ডার ভারতনাট্যম নৃত্যশিল্পী যিনি হচ্ছেন নর্তকী নটরাজ। অপশান 4 সঠিক অ্যান্সার। নিচের কোনটি ভারতের বেকারত্বের কারণ নয়? ভারতের যে বেকারত্বের কারণ মধ্যে পড়ছে না কোনটা? ধীর অর্থনৈতিক বৃদ্ধি, এটা তো পড়বেই অবশ্যই। শ্রম শক্তি বৃদ্ধি, এটাও। আর অবকাঠামো উন্নয়নের অভাব, এটাও। কিন্তু এই যে আবাসন সুবিধার অভাব এটার সঙ্গে বেকারত্বের কোনো সম্পর্ক থাকে না। ঠিক আছে। তারপরে দেখো 19 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কে আকবরের নবরত্ন, অর্থাৎ 9টি যে রত্ন রয়েছে আকবরের, তো তাদের মধ্যে ছিলেন না কি? তো নামগুলো দেখো, রাজা মানসিংহ ছিল কি ছিল না? অবশ্যই ছিল। আবুল ফজল ছিল। তারপরে রাজা টোডরমল ছিল, কিন্তু রানা অমর সিংহ নবরত্নের মধ্যে ছিল না। তারপরে দেখো 20 নম্বর, মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাঁর স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে কোন মুঘল স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিল? মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে যে স্মৃতিস্তম্ভটা বানিয়েছিল সেটা হচ্ছে বিবিকা মাকবারা বানিয়েছিলেন। তারপরে 21 নম্বর, ফেব্রুয়ারি 2022 পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কে ইউজিসি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? ইউজিসি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন জগদেশ কুমার। তারপরে 22 নম্বর, সাইমন কমিশন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? সাইমন কমিশন, দুটো বিবৃতি দেওয়া রয়েছে এখানে। এক হচ্ছে 1927 সালে ইংল্যান্ডে ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য লর্ড সাইমনের নেতৃত্বে একটি কমিশন পাঠানোর সিদ্ধান্ত নেয়। আর দ্বিতীয় যেটা রয়েছে, কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। তো এখানে দুটো অপশানই কিন্তু সঠিক রয়েছে। 23 নম্বর দেখো, 2021 সালে নভেম্বর অনুষ্ঠিত আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া কোন দলকে পরাজিত করেছিল? আইসিসি টি-20 বিশ্বকাপ 2021 যেটা হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে, যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। তারপরে 24 নম্বর, এইচভিজে পাইপলাইন ড্যাশ রাজ্যের মধ্য দিয়ে চলে না? তো এই কোশ্চেনটা আগেও পেয়েছি, আবারও পেলাম। এটা হচ্ছে কর্ণাটক, এই যে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, এই তিনটে রাজ্যের মধ্য দিয়ে কিন্তু গিয়েছে এইচভিজে পাইপলাইন। এরপরে 25 নম্বর, 2022 সালের মার্চ মাসে ধূসর জল ব্যবস্থাপনার জন্য জল শক্তি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ড্যাশ প্রচারণা চালু করেছিলেন? কী প্রচারণা চালু করেছিলেন? না হচ্ছেন সুজলাম 2.0 এটা চালু করেছিলেন। ঠিক আছে। তো এইবার আমরা চলে যাব পরবর্তী শিফটে, যেটা হচ্ছে 18/7/2022 থার্ড শিফট যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের 25খানা কোশ্চেন। তো সেগুলো আলোচনা যাওয়ার আগে তোমাদের আগে বলি, যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই লাইক করে দাও। অপেক্ষা অবসান ঘটিয়ে অবশ্যই লাইকটা করে দাও। বন্ধুদের মাঝে শেয়ার করো, তোমাদের টেলিগ্রাম গ্রুপ বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং সেই সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার ওখানে যুক্ত হয়ে যাও। ওখানে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে। রিসেন্ট যে সকল কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কোশ্চেন আমরা ওখানে আপডেট দিয়ে থাকি এবং সেই সঙ্গে বিভিন্ন চাকরির নোটিফিকেশান এবং আমাদের ভিডিও নোটিফিকেশানও কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই যুক্ত হয়ে যাও এবং সেই সঙ্গে ক্লাসের পিডিএফও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে। তো যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। তো এখন চলো শুরু করি থার্ড শিফটের প্রথম কোশ্চেন। তামিলনাড়ু উপকূল ড্যাশের সময় তার বৃষ্টির একটি বড় অংশ পায়? তামিলনাড়ু উপকূলে কখন বৃষ্টি হয় এটাই বলতে চাইছে, কোন কোন মাসে? সঠিক অ্যান্সার আসবে অপশন নাম্বার 1 অক্টোবর এবং নভেম্বরের কিন্তু বৃষ্টি হয়ে থাকে। তারপরে দেখো 2 নম্বর, সরকারি বাজেট ড্যাশের একটি বিবৃতি দেয়। সরকারি বাজেট যেটা হচ্ছে সরকারের প্রাপ্তি এবং ব্যয় এই দুটোর বিবৃতি দিয়ে থাকেন।
3 নম্বর, ড্যাশ কোষের শক্তির মুদ্রা হিসাবে পরিচিত। ড্যাশ কোনটা শক্তির মুদ্রা হিসেবে পরিচিত? সেটা হচ্ছে এটিপি। এটিপি কোষের শক্তির মুদ্রা হিসাবে পরিচিত। তারপরে কেঁচো। কেঁচো প্রাণী জগতের কোন গোষ্ঠীর অন্তর্গত? পারবে সবাই? পারবে তো? অ্যানিলিডা গোষ্ঠীর অন্তর্গত। তারপরে নিচের মধ্যে কে সম্মানজনক ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার 2021 পেয়েছেন? কে সম্মানজনক ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার 2021 পেয়েছেন? তিনি হচ্ছেন, অপশান অনুযায়ী এখানে পেয়ে যাবে না, হচ্ছে হর্ষালি মালহোত্রা পেয়েছেন। তারপরে নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলি দ্বারা গঠিত জোট যখন কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ গঠনের জন্য পর্যাপ্ত আসন পেতে সক্ষম হয় না, তাকে ড্যাশ বলা হয়। বর্তমানে তোমরা দেখেছো ভোট গেছে লোকসভা ভোট, যেখানে কিন্তু বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ না পাওয়ার কারণে আরও দুটোর সঙ্গে জোট বেঁধে ওই যে এনডিএ জোট হয়ে কিন্তু সরকার কিন্তু গঠন করেছে, তাই তো? এনডিএ জোট গঠন করে সরকার করেছে, তো এটাকে কি বলা হবে? এটা জোট বলা হবে, জোট সরকার। তারপরে দেখো 7 নম্বর, ভারতীয় সংবিধান অনুসারে ড্যাশ বাদে সমস্তই মৌলিক অধিকার। কোনটা বাদে সমস্ত মৌলিক অধিকার? এখানে এই যে 2 নম্বর যেটা সম্পত্তির অধিকার, যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, বা যেগুলো মৌলিক অধিকার দেখো, শোষণের বিরুদ্ধে অধিকার, সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, এগুলো প্রত্যেকটাই মৌলিক অধিকার। তারপর 8 নম্বর, ড্যাশ মুঘল আমলে গুজরাটে পশ্চিমা বাণিজ্যের এম্পোরিয়াল ছিল। পশ্চিমা বাণিজ্যের এম্পোরিয়াল ছিল কোনটি? সঠিক অ্যান্সার অপশন নম্বর 4 সুরাট। সুরাট হচ্ছে মুঘল আমলে গুজরাটে পশ্চিমা বাণিজ্যের এম্পোরিয়াল ছিল। 9 নম্বর, মনীষ পান্ডে IPL 2022 কোন দলের হয়ে খেলেছিলেন? মনীষ পান্ডে, যাকে কিন্তু তোমরা 2024-এ কলকাতার হয়ে খেলতে দেখেছো, একটাই ম্যাচ খেলেছিল, তাই কি না? একটাই ম্যাচ খেলেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে, যেখানে কলকাতা অনেক উইকেট পড়ে গিয়েছিল। তো 2024-এ কলকাতার হয়ে খেলেছিল, 2022-এ খেলেছিল কার হয়ে? লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিল। তারপরে 10 নম্বর, 2021 সালের নভেম্বরে কে জম্মুতে তেজস্বিনী এবং হসলা প্রকল্প চালু করেছিল? তেজস্বিনী এবং হসলা প্রকল্প চালু করেছিল, তিনি হচ্ছেন নির্মলা সীতারামন, বর্তমান অর্থমন্ত্রী, তাই তো? তারপরে দেখো নটি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? নটি নৃত্য খুবই বিখ্যাত নৃত্য, এটা হচ্ছে হিমাচল প্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য নটি। তারপর 12 নম্বর, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কেরালা সাক্ষরতার পরিপ্রেক্ষিতে ড্যাশ অবস্থানে রয়েছে। আগের দিনই আলোচনা করেছিলাম, সাক্ষরতার শীর্ষে রয়েছে কে? কোন রাজ্য? অবশ্যই কেরালা, প্রথম স্থানে রয়েছে কেরালা, তাই তো? তারপরে দেখো 13 নম্বরে, পশ্চিম এশিয়ার গ্রিক শাসক সেলুকাস নিকেটর মেগাস্তেনিস নামে একজন রাষ্ট্রদূতকে ড্যাশের আদালতে প্রেরণ করেছিলেন। মেগাস্তেনিস নামে একজন রাষ্ট্রদূতকে সেলুকাস কার আদালতে পাঠিয়েছিলেন? চন্দ্রগুপ্তের আদালতে পাঠিয়েছিলেন। তারপরে দেখো গুলামগিরি গ্রন্থটি কে লিখেছেন? গুলামগিরি গ্রন্থ কে লিখেছেন? জ্যোতিরাও ফুলে লিখেছেন। তারপরে 15 নম্বর, মৃণালিনী সারাভাই নিজের কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? বলো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। যিনি একজন ভারতনাট্যম এবং কথাকলি নৃত্যের জন্য পরিচিত মৃণালিনী সারাভাই। তারপরে 16 নম্বর, ভারতের কোন সংস্থা বেকারত্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য দায়ী? বেকারত্ব সম্পর্কিত তথ্য সংগ্রহ করে কোন সংস্থা? এটা হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। 17 নম্বরে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? মেন্ডেলিভের পর্যায় সারণীতে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাই তো? এরপরে 18 নম্বরে, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে আগ্রা দুর্গ নির্মাণ করেছিলেন? আগ্রা দুর্গ কে নির্মাণ করেছিলেন? তিনি হচ্ছেন আকবর করেছিলেন, তাই তো? নিচের কোন উৎসব অরুণাচল প্রদেশের সাথে যুক্ত? অরুণাচল প্রদেশের উৎসব কোনটা? সলং, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের একটি বিখ্যাত উৎসব, ভালো করে মনে রাখো, সলং।
এরপরে 20 নম্বর, নিচের কোন ফুটবল দল ইন্ডিয়ান সুপার লিগ 2021-22 জিতেছেন? আইএসএল বলো, 2021-22 আইএসএলে কোন দল জিতেছিল? হায়দ্রাবাদ এফসি জিতেছিল। নিচের কোন ভারতীয় নদীকে দক্ষিণ গঙ্গা নামে অভিহিত করা হয়? দক্ষিণ গঙ্গা নামে অভিহিত করা হয় কাকে? গোদাবরী নদীকে। গোদাবরী, অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। তাদের ক্ষমতা অনুসারে ভারতের রাস্তাগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? রাস্তার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুসারে রাস্তাগুলোকে, ভারতের যে রাস্তাগুলো রয়েছে এগুলোকে 6টা শ্রেণীতে ভাগ করে, 6টা শ্রেণীতে রয়েছে। তারপরে এ সুটেবল বয়, বারবার বলেছি খুবই ইম্পর্টেন্ট, মোট প্রত্যেকটা সালেই কিন্তু এই কোশ্চেনটা পেয়ে যাবে। এ সুটেবল বয় যেটা কার লেখা? না হচ্ছে বিক্রম সেটের লেখা। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাসিয়া যিনি কিন্তু একজন বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাসিয়া। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন কত সালে? 1915 সালে এসেছিলেন। তো এই টোটাল হচ্ছে 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তো এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, 50খানা কোশ্চেন আলোচনা করে দিলাম, যারা ক্লাসটাকে লাইক করেন তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও, তোমাদের জন্য নিয়ে আসা এই ক্লাসগুলো। এবং সেই সঙ্গে অবশ্যই ক্লাসে শেষ হয়ে গেল, এবার তোমার টেলিগ্রামে চলে যাও, স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ মারবে, বাট দেখো আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্ক থেকে চলে যাও, জয়েন করে যাও। জয়েন করলেই দেখতে পাবে ওখানে অনেক কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অলরেডি দিয়ে রেখেছি। এছাড়া বিভিন্ন পিডিএফও দেওয়া রয়েছে, সেগুলোও কালেক্ট করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ওখানে দেওয়া হয়, কালেক্ট করে নাও।